হ্যালো এভরিওয়ান, পিএইচ ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাস থেকে আমাদের একটি ইতিহাসের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হচ্ছে। এখানে আমরা ক্লাস 6 to 10 বা বলতে পারি আমরা যে ভারতীয় ইতিহাসের যে যাবতীয় যে জিনিসগুলো আমাদের পড়তে হয় সেটি আমরা পড়ব, কিন্তু সেটি অন্য ধাঁচে পড়ব। কেমন পড়ব আমরা? যে আমাদের বোর্ডের যে বইগুলো রয়েছে বা এনসিইআরটিতে যেগুলোকে আমাদেরকে কভার করতে হয়, ঠিক আছে? এনসিইআরটির বিষয়গুলো আমরা সেই টপিকে তুলে ধরবো। তার সাথে আমরা মেইনলি ফোকাস করছি কি ক্লাস ওয়াইজ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ক্লাস ওয়াইজ যেগুলো সিলেবাসে আছে সেই অনুসারে ক্রমানুসারে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের এই যে আমাদের ফার্স্ট ক্লাস বা প্রথম লেকচার যেটা রয়েছে, তো এখানে আমরা আজকের থেকে শুরু করছি, ঠিক আছে? এখানে দেখো, আমরা শুরু করব ক্লাস 6-এর সিলেবাস অনুযায়ী। ক্লাস 6 আমাদের ক্লাস 6-এ যা যা পড়তে হয় সেগুলো এখানে আমরা আলোচনা করব। তার সাথেও শুধুমাত্র ক্লাস 6 নয়, আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের এটি খুবই ভাস্ট একটা কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেটা দেখবে তোমরা সবাই, যে আমাদের প্রতিটি ক্লাসে কিন্তু ক্লাস 6 বলো, 7 বলো না 8 যাই বলো, সেখানে আমাদের ইতিহাসের ধারণা বলে আমাদের একটা চ্যাপ্টার থাকে, ঠিক আছে? তো ইতিহাসের ধারণা মানে ইতিহাসটা কি জিনিস সেখানে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা যেটাকে বলে থাকি ইতিহাস, তাই না? ইতিহাস কথাটির অর্থ কি? দেখো, ইতিহাস কথাটির অর্থ তোমরা সবাই জানো, সবাই বলবে কি অতীতের কাহিনী, তাই তো? অতীতের কাহিনী আমরা বলে থাকি ইতিহাসকে, ঠিক? তো ইতিহাস মানে অতীতের কাহিনী, ঠিক। কিন্তু ইতিহাস মানে আমরা একটু আজকে থেকে আলাদা কনসেপ্টের হিসেবে সেটিকে অধ্যয়ন করব, যেটি আমার ব্যক্তিগতভাবে করা, ঠিক আছে? বা অনেকে এটির সাথে সহমত, অনেক ঐতিহাসিকরাও বলে থাকেন এই একই কথা, যে ইতিহাস মানে শুধুমাত্র অতীতের কাহিনী নয়। অতীতের কাহিনী মানে তো গল্প, তাই না? ঠিক, ইতিহাসটাও গল্প, কিন্তু একটু একটু আলাদা রকম গল্প। কেমন? এখানে আমাদের পড়তে হবে, কিসের কথা পড়তে হবে? মানব সভ্যতার, মানব সভ্যতার বিবর্তনের, বিবর্তনের কাহিনী আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো এই যে মানব সভ্যতা, তাই না? মানব সভ্যতা, মানুষের যে সভ্যতা, এই মানব সভ্যতার বিবর্তন, কিভাবে মানব সভ্যতা কালক্রমে পরিবর্তিত হয়ে হয়ে উন্নত রূপ ধারণ করলো, সেটি আমরা এখানে আলোচনা করব। এই জন্য আমরা সভ্যতা, সেই গ্রাম সভ্যতা বা গ্রামীণ অঞ্চল বা কৃষি নির্ভর যে সভ্যতাগুলো, সেখান থেকে আমরা নগর সভ্যতা পড়বো। তাহলে দেখো, এগুলো কি মানুষের কি সভ্যতার বিবর্তন না? অবভিয়াসলি এগুলো মানুষের সভ্যতার বিবর্তন, তাই তো? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমি একটু আইডিয়া দিলাম যে ইতিহাস মানে কি, আমাদের মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। তো ইতিহাস, এই যে আমরা ইতিহাসগুলো পড়ছি, তো ইতিহাস পড়ার ক্ষেত্রে আমাদের ইতিহাসের জিনিসগুলো জানতে পারছি কি কোথা থেকে? কেউ কি স্বপ্নে এসে বলে গেছে যে এটা 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 অমুক এই সেই করে গেছে? না, নিশ্চয়ই না। তো ইতিহাস করার ক্ষেত্রে মানে আমরা যে পড়ি, তো সেগুলো কেউ না কেউ খুঁজেছে, তাই না? তো যারা খুঁজেছেন ইতিহাস, তাদেরকে আমরা বলি প্রত্নতাত্ত্বিক। দেখো, প্রত্নতাত্ত্বিকদের কাজ কি? ইতিহাসের উপাদানগুলোকে খোঁজা, ঠিক আছে? তোমাদের কাছে আমি দুটো ছবি তুলে ধরছি। যেমন দেখো, এখানে দুটো ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি তো? তো এই যে ব্যক্তি, এরা কি করছে? মাটি খুঁড়ছে। দেখো, মাটি খুঁড়ে এই প্রাচীনকালে যে ধ্বংসাবশেষ সেগুলোকে তারা বের করছে। এছাড়াও ইনি কি করছেন? ইনি এই দেওয়ালের মধ্যে লেখা আছে, খোদাই করে সেগুলোকে পড়ছে। তো এখান থেকে তিনি নানা সূত্র পান, সেখান থেকে একটি নতুন কাহিনী তৈরি হয়, ঠিক আছে? সেটাকে আমরা পরে লিখিত আকারে যখন পড়ি বা জানতে পাই, তখন সেটা হয়ে যায় কি ইতিহাস। তো এর মানে কি সবকিছু থেকে কি আমরা ইতিহাস জানতে পারছি? না, কিছু কিছু জিনিস আছে যেখান থেকে আমরা কি করতে পারি, ইতিহাসের কথা আমরা জানতে পারি, ঠিক আছে? তো এবার শুরু করি, আমরা মাইন্ড ম্যাপ হিসেবে পড়বো সবকিছু, ঠিক আছে? তো দেখো, আমি যেটা বললাম, ইতিহাস, ইতিহাস মানে কি? ইতিহাস মানে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী, ঠিক আছে? তো এই মানব সভ্যতার বিবর্তন, এটি কালক্রমে ঘটে এসেছে, তাই না? ঠিক। তো এটা আমরা বিভিন্ন নিদর্শন থেকে এই সম্পর্কে জানতে পারি। তো এবার আসছে
ইতিহাস কোথা থেকে আমরা জানতে পারি, তাই না? কোনো বস্তু থেকে বা প্রাচীন বস্তু থেকে, তাই না? তো যে সমস্ত বস্তু থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারবো তাকেই আমরা বলবো কি ইতিহাসের উপাদান। তাকে আমরা বলবো কি ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান। তাহলে যে সমস্ত জিনিস থেকে বা বস্তু থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারি তাকেই আমরা বলবো কি ইতিহাসের উপাদান। বোঝা গেছে? ঠিক, ঠিক আছে। এবার এই ইতিহাসের উপাদান যারা খোঁজেন তাদেরকে আমরা বলি কি প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক, ঠিক আছে, যাকে আমরা বলি আর্কিওলজিস্ট। যে এই যে ছবিতে এরা কি করছে ইতিহাসের উপাদান, যে কোথা থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারছি সেগুলোকে খুঁজছেন এনারা, তাই না? তো এদের কাজ হচ্ছে কি ইতিহাসের উপাদানকে খোঁজা। ঠিক, ঠিক আছে। এবার দেখো ইতিহাসের উপাদান সব বস্তু হতে পারে না কিন্তু, ঠিক আছে? তো ইতিহাসের উপাদানগুলোকে আমরা ভাগ করতে পারি বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ভাগে। কি কি ভাগ করতে পারি? দেখো, ইতিহাসের উপাদান প্রধানত দুই ভাগে ভাগ হয়। কয় ভাগে? দুটি ভাগে। একটি হচ্ছে লিখিত উপাদান, লিখিত উপাদান, আর একটি হচ্ছে অলিখিত উপাদান। অলিখিত উপাদান। লিখিত উপাদান মানে কি লেখা লিখে থাকবে, তার মানে কি এগুলোকে লিপি বলতে পারি আমরা। আবার বলা যায় লেখো, পরে জানবো আমরা লেখো জিনিসটা কি, ঠিক আছে? এবার অলিখিত উপাদানের মধ্যে কি থাকতে পারে? স্থাপত্য থাকতে পারে, আর একটা কি থাকতে পারে? ভাস্কর্য থাকতে পারে, ঠিক। এবার এই লেখোর মধ্যে এক ধরনের লেখো থাকে সেটাকে আমরা বলে থাকি প্রশস্তি। ক্লাস 7-এ বা এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রশস্তি, ক্লাস 6-এ, সরি, ঠিক আছে, প্রশস্তি। শর্ট প্রশ্ন আছে, প্রশস্তি কি? তো চলো এবার আমি সাম আপ করে দিচ্ছি সব। তাহলে দেখো, যে সমস্ত বস্তু থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারছি, তাই তো, তাকে আমরা বলবো কি ইতিহাসের উপাদান, ঠিক। আর ইতিহাসের উপাদান খোঁজার কাজ কাদের? আমাদের প্রত্নতাত্ত্বিকদের, ঠিক আছে। এবার উপাদান বিভিন্ন ভাগে ভাগ করা হয়, লিখিত উপাদান আর একটা অলিখিত উপাদান। লিখিত উপাদান মানে লেখা থাকবে, তার মানে কি লিপি, বর্ণের মতো করে লেখা থাকবে, মানে এই যে ছবিতে এটা হচ্ছে এক ধরনের লিপি, এগুলো লিপি, এটা লিপি আমাদের, ঠিক আছে, ওকে। এবং লেখো, লেখো মানে কি পাহাড়ের গায়ে লেখা আছে, পাথরের গায়ে লেখা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে লেখো। তো লেখোতে যখন, লেখোর মধ্যে ভাগ কি কি দেখে নাও একটু। লেখোর মধ্যে ভাগ, যখন পাথরে লেখা হবে, পাথরের উপর লেখা হয়, তখন তাকে আমরা বলবো শিলালেখ। শিলালেখ। যখন, বা প্রস্তর লেখ আমরা বলতে পারি, প্রস্তর লেখও আমরা এটাকে বলতে পারি। এবার যদি সেটি কোনো তামার উপর লেখা হয়, তামার পাতের উপর লেখা হয়, তখন তাকে আমরা বলবো তাম্রলেখ। তাম্রলেখ। সেটা যদি ব্রোঞ্জের উপর লেখা হয় তাহলে আমরা বলবো ব্রোঞ্জ লেখ, ঠিক আছে। এভাবে আমরা নাম দিয়ে থাকি। এবার প্রশস্তি কি জিনিস? প্রশস্তি হচ্ছে এমন এক লেখ, এই লেখার বিশেষত্ব কি, সেখানে কারো সম্পর্কে কি করা থাকবে? গুণগান করা থাকবে। কি করা থাকবে? গুণগান করা থাকবে। তাহলে প্রশস্তিতে কারো সম্পর্কে কি করা হয়? গুণগান করা হয়। তাহলে প্রশস্তি কথার অর্থ হচ্ছে গুণগান করা, বা কোনো রাজার সম্পর্কে খুব ভালো ভালো করে লেখা আছে, সেটিই হচ্ছে কি প্রশস্তি। তাহলে প্রশস্তি কথার অর্থ কি? গুণগান করা। এবার অলিখিত উপাদানের মধ্যে মানে ডিজাইন যেগুলো আমরা দেখতে পাই না সেই জিনিসগুলো, তো স্থাপত্য একটা হচ্ছে ভাস্কর্য। মনে রাখবে স্থাপত্য, স্থান, স্থানীয়, স্থাপত্য মানে একই না, এই এই শব্দটা, তাই তো। তো এই জিনিস দিয়ে স্থাপত্য, স্থাপত্য মানে একটা নির্দিষ্ট জায়গায় স্থির সেটা থাকবে। আর ভাস্কর্য মানে সেটাই মুভেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসা যায়, ঠিক আছে। যেমন এখানে হতে পারে কি মূর্তি, মূর্তি, তাই তো,
পাত্র হতে পারে, তাই না? মূর্তি, পাত্র, তারপর তোমরা বলতে পারো মুদ্রা। মুদ্রা বলবো না এখানে, ঠিক আছে? মুদ্রা আমরা লিখিত উপাদানের মধ্যে বলবো, ঠিক আছে? লিখিত উপাদানের মধ্যে মুদ্রা, কারণ মুদ্রার গায়ে অনেক কিছু লেখা থাকে তো, ঠিক? মুদ্রা, তা লিখিত উপাদানের মধ্যে আমাদের মুদ্রা পড়ে যাচ্ছে। তো এইভাবে অনেকগুলো উপাদান আমাদের রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। ঠিক তেমনি লিপি আর লেখ তো শুধুমাত্র না তো, বিভিন্ন কাব্য থেকেও তো আমরা ইতিহাসের কথা জানতে পারি। তাহলে আমরা কাব্য থেকেও ইতিহাসের কথা আমরা জানতে পারি। তো এই হচ্ছে কি ইতিহাসের আমাদের উপাদান, ঠিক আছে? ঠিক আছে, এবার চলো নেক্সট আমাদের যে টপিক বা আমাদের জানতে হবে সেটা জানতে যাচ্ছি। ঠিক, এবার ইতিহাসের উপাদান আমরা কথা জানলাম, তো এই যে ইতিহাসের উপাদানগুলো জোগাড় করছেন তাদের আমরা বলি কি প্রত্নতাত্ত্বিক, তাই না? প্রত্নতাত্ত্বিক। এই প্রত্নতাত্ত্বিক গুলো কি করবেন? ইতিহাস উপাদানকে খুঁজবেন, ইতিহাস উপাদান খুঁজবে, এই উপাদানকে পাঠানো হবে কার কাছে? ঐতিহাসিকের কাছে। ঐতিহাসিকের কাছে। আর এই যে যিনি ঐতিহাসিক, তিনি সেটিকে লিখবেন, একটি গ্রন্থের রূপ দিবেন, পরে সেটাকে আমরা বলি কি ইতিহাস। বোঝা গেছে? তাহলে এইভাবে ইতিহাসটা লেখা হয়। এবার মনে করো আমরা যদি এই প্রত্নতাত্ত্বিক যিনি রয়েছেন এখানে, যিনি প্রত্নতাত্ত্বিক, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, তিনি অনেকগুলো উপাদান সংগ্রহ করলেন, ঠিক আছে? তার মানে কি একটা উপাদান, এটা ধরো দ্বিতীয় উপাদান, এটা ধরো তৃতীয় উপাদান, এগুলো হচ্ছে কোনো একটা উপাদান সাপোজ। তো এই উপাদানের কি সময়কাল এক হবে সবগুলোর? নিশ্চয়ই হবে না। ধরো এটা যদি আমাদের 700 বছর পূর্বে আগের হয়, ধরো এটা 500 বছর আগের, এটা ধরো 1000 বছর আগের, তাহলে সব থেকে পুরোনো কোনটা? এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এগুলোকে তো সাজাতে হবে, তাই না? তো অনেকটা পাজলের মতো। যেমন তোমরা সকলেই জানো এই যে জিগস পাজল আমাদের রয়েছে না, এই যে পাজল গুলো, তাই তো? তো এই পাজল গুলোকে আমাদের কি করতে হয়? দেখো, যেটা যেখানে হবে সেটাকে আমাদের সেখানেই রাখতে হবে, তার মানে পরপর আমাদের নির্দিষ্ট স্থানে সেগুলোকে রাখতে হবে। ঠিক তেমনি এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে কি করেন না এই ঐতিহাসিকরা নির্দিষ্ট স্থানে সাজিয়ে এই আমাদের ইতিহাসটিকে তৈরি করেন, ঠিক আছে? এখন এই ইতিহাসটিকে যে সাজিয়ে তৈরি করা হলো, তাই না? তো এটা কিভাবে করলো তারা? এইবার জানতে হবে আমাদের ইতিহাসের সময়, ঠিক আছে? তাহলে এবার আমাদের জানার যেটা জিনিস সেটা হচ্ছে সময়, সময়ের গণনা, গণনা। তাহলে ঐতিহাসিকরা সময়কে কিভাবে তারা গণনা করেন, ঠিক? তো চলো এবার জানি আমরা। দেখো, ঐতিহাসিকরা একটি নির্দিষ্ট রেখা বরাবর বা একটা নির্দিষ্ট সময়কে তারা মানে একক ধরে রেখেছেন, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম। কার জন্ম? যীশু খ্রিস্টের জন্ম। এই যীশু খ্রিস্টের জন্মের সালটাকে তারা একটি নির্দিষ্ট একক ধরে নিয়েছেন, একটি নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট ধরে নিয়েছেন, ঠিক আছে? এই যীশু খ্রিস্টের জন্মের পরের যে ঘটনাগুলো সেগুলোকে আমরা বলি খ্রিস্টাব্দ। আর যীশু খ্রিস্টের জন্মের আগের যে ঘটনা সেটাকে আমরা বলি খ্রিস্ট পূর্ব। বোঝা গেছে? তাহলে ধরো এই মার্জিনটা, এটা কি জিরো? এটা তো শূন্য, তো শূন্য। এবার ধরো সরি, ধরো যীশু খ্রিস্টের জন্মের ধরো এটা এক, এটা ধরো দুই, এটা ধরো তিন, এটা ধরো চার, এটা পাঁচ, ছয়, সাত। ঠিক তেমনই এইভাবে আমি এখানে মার্ক করে নেব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওকে, ধরো এবার কোনো ঘটনা যীশু খ্রিস্টের জন্মের 4 বছর আগে হয়ে গেছে, তাহলে আমরা তাকে বলবো কি 4 খ্রিস্ট পূর্ব বা খ্রিস্টপূর্ব 4 বছর আগে, ঠিক আছে? ঠিক তেমনি এইভাবে করতে করতে যদি আমরা দেখি যে যীশু খ্রিস্টের জন্মেরও 3000 বছর আগের ঘটনা,
তাহলে আমরা বলবো 3000 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, তাহলে দেখো হিসেবে যদি আমরা এখানে লক্ষ্য করি এইটুকু অবধি, দেখো যদি এই যে 7 খ্রিস্টপূর্ব, তাহলে 7 খ্রিস্টপূর্বর পরের যে সালটা, ঠিক তার পরের সালটা কি হওয়া উচিত? সম্ভবত 7-এর পর আমাদের কি আসে? 8 আসে। কিন্তু যেহেতু যীশু খ্রিস্টের জন্মটা 0 আমরা ধরেছি, তাই না? অনেকটা সংখ্যা রেখার মতো, ঠিক আছে? তার মানে এটার পরে খ্রিস্টপূর্বের মানে খ্রিস্টপূর্বের সময়ে যখন আমরা আলোচনা করব, তখন পরের সালগুলো ক্রমে ক্রমে কমে আসবে। মানে প্রথমে যদি আমরা বলি 7 খ্রিস্টপূর্ব, তার পরের সাল হবে 6 খ্রিস্টপূর্ব, তার পরের সাল হবে 5 খ্রিস্টপূর্ব, এইভাবে করতে করতে আমরা খ্রিস্টাব্দ বা খ্রিস্ট অব্দ বলবো, যেটা আমাদের যীশু খ্রিস্টের জন্মের সাল 0। ঠিক তেমনই খ্রিস্টাব্দ যেটাকে আমরা বলি, তো খ্রিস্টাব্দের ক্ষেত্রে ঠিক তার উল্টো, যেমন নর্মাল জিনিসের মতো। যীশু খ্রিস্টের জন্মের 1 বছর পর, তাহলে 1 খ্রিস্টাব্দ। 2 বছর পরের ঘটনা 2 খ্রিস্টাব্দ। 8 বছর পরের ঘটনা 8 খ্রিস্টাব্দ। এইভাবে আমরা এই যে সময়টাকে গণনা করে থাকি। বোঝা গেছে? তাহলে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ জিনিসটা সবার ক্লিয়ার? ঠিক আছে। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে যীশু খ্রিস্টের জন্ম এই সময়টাকেই কেন ফিক্সড ধরা হলো? অনেকগুলো তো ধর্ম রয়েছে, তাই না? যে এটাকেই কেন ফিক্সড করে ধরা হয়েছে? তো ঐতিহাসিকদের মতে, বা আমরা যদি লক্ষ্য করি যে প্রাচীন আমাদের যে বিশ্ব, সেখানে এই যে সবথেকে উন্নত যারা ছিলেন ইউরোপীয়রা ছিলেন, তাই না? আর তারাই সবথেকে আগে স্বাধীন হয়েছেন। তাদের স্বাধীন বিকাশ চেতনা, ফরাসি বিপ্লব এই সেই, তারা তারা অ্যাডভান্স আমাদের থেকে। তো তারাই প্রথমে এই দিকগুলোতে উৎসাহিত হন। এখন তারাই যেহেতু ওই অরিজিনাল এরার লোক, তো তারা যীশু খ্রিস্টের জন্মের সালটাকেই সেই সময় গণনার নির্দিষ্ট মান হিসেবে ধরে নিয়েছেন। বোঝা গেছে? ঠিক। আচ্ছা, এবার আমাদের ক্লাস 6 থেকে ইতিহাস আর ভূগোল জিনিসটা শুরু হয়, তাই না? দেখো ইতিহাস, একটা হচ্ছে ইতিহাস আর একটা হচ্ছে ভূগোল। একটা ইতিহাস আর একটা হচ্ছে ভূগোল। এবার ইতিহাস মানে কি আমরা জানবো অতীতের কথা, ভূগোল মানে কি কোনো আমরা জানি পৃথিবী এই সেই নিয়ে কথা, তাই না? কিন্তু ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের প্রশ্ন হয়, তাই না? কি প্রশ্ন হতে হবে? যে কোনো ইতিহাসের ক্ষেত্রে আমাদের দুটো প্রশ্ন জাগে, যে কেন এই জিনিসটা হলো বা কোথায় হলো, তাই না? কেন এবং কোথায়। তাহলে কোথায় যখন হয়েছে কোনো ঘটনা বা কোনো সময়ের কাহিনী, যে কোথায় হলো সেটি, তো সেই জিনিসটা জানতে গেলে আমাদের সেই স্থানের কি ভূগোল, অর্থাৎ কি সেই স্থানের ভূপ্রকৃতি কেমন সেটা জানতে হবে, তাই না? তো এই জন্যই আমাদের ইতিহাসটার সাথে সাথে ভূগোলের যে ভৌগোলিক পরিবেশ সেটারও ধারণা আমাদের থাকা দরকার। যদি আমাদের বলেন সিন্ধু উপত্যকা, জম্মু কাশ্মীর সেই জায়গার আহ অবস্থা কেমন, পাহাড়ি অঞ্চল। যদি আমাদের বলা হয় রাজস্থান থর মরুভূমি, সাহারা মরুভূমি, তাহলে কি মরু অঞ্চল। যদি আমাদের বলা হয় বঙ্গোপসাগর, সাগর, এদিক দিয়ে জাহাজে করে বণিক এলো, তাহলে কি আমাদের সমুদ্র পথে যাত্রার কথা বলা হয়েছে, তাই না? তার মানে কালক্রমে স্থানের ভাগে আমাদের ইতিহাসের যে পরিবেশ সেটাও পরিবর্তিত হচ্ছে, তাই না? তার জন্য ইতিহাস আর ভূগোল আমাদেরকে সামঞ্জস্য রেখে জানতে হয়। কিন্তু কখনো ইতিহাস মানে ভূগোল না, মনে রাখবে এই কথাটা। ঠিক আছে? এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা কি? দেখো, একটা জিনিস পরিষ্কার করে বলতে হয়, আমাদের যেই পুরোনো দিনের হিসেব নিকেশ, তাই না? তো সেখানে তো আমরা সেকেন্ডকেও তো বলতে পারি, তাই তো? সেকেন্ড তো আমাদের সময়ের সবথেকে সাধারণভাবে ক্ষুদ্রতম একক। তাহলে কি ঐতিহাসিকরা সেকেন্ডে কেন মাপেন না কোনো কিছু, যে 1 সেকেন্ড আগে এই ঘটনা ঘটে গেল, তাই না? বলতেই তো পারতেন। কিন্তু দেখো এইভাবে বললে তো অনেক একটা চাপ সৃষ্টি হবে, তাই না? কত দিন আগের ঘটনা, সেগুলোকে যদি আমরা সেকেন্ড হিসেবে করি, তাহলে তো মুশকিল আছে। তার জন্য ইতিহাসের ক্ষেত্রে আমরা বছরকে সবথেকে ক্ষুদ্রতম একক ধরি। ঠিক আছে? অনেক সময় দিনকেও ধরা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বছরকে ধরবো। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম অনেক ইয়ার্স, বহু বছর ধরে ঘটনাগুলো আমরা একটা নির্দিষ্ট বাউন্ডারিতে সীমাবদ্ধ রেখে বলি। এক বছরের কথা তো এককভাবে বলা যায় না। ঠিক আছে? তো তার জন্য কি 2-3 বছরের কথা একবারে বলা হয়। ঠিক আছে? তো তার জন্য আমরা কয়েকটি শব্দকে ব্যবহার করি। কি, কি? একটা হচ্ছে অব্দ। জিনিসগুলো জেনে নিবে, ঠিক আছে? একটা হচ্ছে অব্দ। অব্দ মানে কোনো বিশেষ বছর, বিশেষ বছর অথবা সাল।
মানে কোন একটা সালে কোন একটা বিশেষ ঘটনা ঘটে গেছে, সেটাকে আমরা বলবো কি অব্দ। শতাব্দ, শতাব্দ, শতাব্দ মানে কি শত অব্দ, তাই না? শত যোগ অব্দ, অব্দ মানে সাল, শত মানে 100, তার মানে কত বছর? 100 বছর। বোঝা গেছে? ঠিক, ঠিক তেমনি আরেকটা হয় সহস্রাব্দ। সহস্রাব্দ, মনে রাখবে সহস্রাব্দ মানে 1000 বছর। যখন আমরা 1000 বছরের কথা বলবো, তখন তাকে আমরা বলবো সহস্রাব্দ। বোঝা গেছে? তাহলে শতাব্দকে আবার আমরা শতাব্দীও বলে থাকি, ঠিক আছে? তো কনফিউজ হওয়ার কিছু নেই, একই জিনিস। তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস আমাদের খুবই ভালোভাবে জানতে হবে। ওকে, ঠিক। তাহলে দেখো অব্দ, অব্দ মানে কি কোন একটা বিশেষ বছর বা সাল। শতাব্দ, শতাব্দ কথার অর্থ কি শত অব্দ মানে 100 বছর, আর সহস্রাব্দ মানে 1000 বছর। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইতিহাসের যে সময় গণনার যে হিসেব নিকেশ, এটির কনসেপ্ট, বেসিক কনসেপ্ট যেটি। এবার আমাদের এই যে ভারত, তাই না, ভারতের যে নামকরণ, হুম, এই ভারতের আমরা নামকরণের ব্যাপার নিয়ে একটু জানি, ঠিক আছে? এই যে আমাদের দেশের নাম কি ভারত, তাই না? ভারত নাম তো। হুম, তো এই ভারতবর্ষ যেটাকে আমরা বলছি এখন ইন্ডিয়া, এই কাহিনীটা খুব ইন্টারেস্টিং, যে ইন্ডিয়া নামটি কি করে এসছে, তাই না? ঠিক। আচ্ছা, এখানে সম্ভবত দেখি একটু ভারতের ম্যাপ যদি আমার কাছে থেকে থাকে। আচ্ছা, আছে, ঠিক। দেখো এটি হচ্ছে আমাদের অখণ্ড ভারত যেটিকে বলে থাকি। হ্যাঁ, ভারতের পূর্ব মানচিত্র, এটি পুরোটাই আগেকার দিনে ভারত ছিল। তখনকার দিনে বাইরে থেকে যারা আগত মানুষজন, তারা এই ভারতকে বলতো ভারতীয় উপমহাদেশ। কি বলতো? ভারতীয় উপমহাদেশ। এই যে দেখতে পাচ্ছ তোমরা উপমহাদেশ, তাহলে ভারতীয় উপমহাদেশ তারা বলতো কেন? এটি অনেকটা মহাদেশের আকৃতি, কিন্তু ছোট। দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত তৎকালীন সময়ে খুব বড় একটা স্থান ছিল, খুব বড় একটা এলাকা, ঠিক আছে? সম্ভবত এখানে একটা রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে ভরত। হুম, এই ভরত রাজা, তারই বংশধরকে আমরা বলে থাকি কি, আচ্ছা, একটু আরেকবার বলি। এই যে ভরত, ঠিক আছে, আগে এই ভরত ছিল একটি জনগোষ্ঠী, মনে রাখবে, জনগোষ্ঠী, ঠিক আছে? আর এই যে আমরা ভারত কথাটি বলি না, ভারত, তো এই যে ভরত জনগোষ্ঠী বা ভরত রাজা, এই নামে একটা রাজা ছিল, তো তার যে বংশধর, এদের বংশধর, বংশধর, এদের বংশধরকে আমরা বলে থাকি কি ভারত। তার মানে ভারত কথার অর্থ হচ্ছে ভরতের বংশধর। বোঝা গেল? এবার আমরা ইন্ডিয়া নামটিতে আসি। সরি, ইন্ডিয়া নামটি কিভাবে এসছে? দেখো এই ম্যাপে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, জুম করে দিলাম আমি, দেখো সিন্ধু নদী আমরা দেখতে পাচ্ছি, তাই না? সিন্ধু, কি নাম? সিন্ধু। আচ্ছা, আমরা সবাই জানি যে ভারতে কারা এসেছিল না এই দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে আর্যরা এসেছিলেন। কারা? আর্যরা মানে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর লোকেরা। এরা যখন এলো, কারণ তখনকার এদিকে তো সব সাগর, এদিকেও সাগর এদিকেও সাগর, এদিকে আমাদের ভাস্কো ডা গামা আসবেন, কিন্তু তার আগে যারা যারা এসছে ভারতে, তারা স্থলপথে এসছে। তো স্থলপথে আসার সময় তাদেরকে একটা কমন নদী ফেস করতে হয়, সব থেকে বড় নদী এই দিককার, সেটি হচ্ছে কি এই সিন্ধু নদী। বোঝা গেল? তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই লোকগুলো না সিন্ধু, এই যে তাদের যে শব্দ ভান্ডার, সেখানে স উচ্চারণ ছিল না, স এর বদলে তারা হ বলতো, ঠিক আছে? সেখান থেকে এই জায়গাটা হয়ে যায় কি হিন্দু। একবারে ডিরেক্ট ভাবে হিন্দু হয়নি, হিদুস টিদুস এইভাবে করে নাম ক্রমশ পাল্টে পাল্টে সিন্ধু থেকে হিন্দু কথাটি এসছে। এখান থেকে হিন্দু যোগ স্থান যে জায়গাটা আমরা বলি, সেটা হচ্ছে কি হিন্দুস্তান।
বোঝা গেছে? তো এইভাবে হিন্দুস্তান নামকরণটি হয়েছে। ঠিক আছে? কারণ কি তাদের শব্দভাণ্ডারে টা উচ্চারিত হয় কি? হ হিসেবে। তো এটা আমরা জানবো, কালক্রমে আমরা জানবো। এই নিয়ে একটা আলোচনা হবে আমাদের। তো এই হচ্ছে আমাদের ইতিহাসের যে বেসিক কনসেপ্ট, যে আমাদের ভারতের নামকরণ কি করে হলো, ইতিহাসের যে কি আমাদের জানতে হয় সেই জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা ক্লাস 6 এর বই থেকে একটু দেখে নিই যে আমাদের কি বিষয় নিয়ে আমাদের খুব ভালো করে জানতে হবে। হুম? আচ্ছা। এটা হচ্ছে ক্লাস 6 এর একটি বই। হুম? এখানে আমাদের আমি যেগুলো টপিক আমাদের ইম্পোর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো ইতিহাসের কথা, মানে ইতিহাস মিলে আমরা কি বলতে পারি, যেগুলো আমি বললাম, মানব সভ্যতার বিবর্তনের কাহিনীকে আমরা ইতিহাস বলে থাকি। তো তোমরা সেটাই লিখবে। এবার এখানে দেখো একটা সভ্যতার কথা আছে। দেখো যদি সেটি সভ্যতা হিসেবে আমরা পড়তাম না, মানব সভ্যতার কাহিনী পড়তাম না, তাহলে এখানে কোনোদিনও আমরা সভ্যতার কথা কি পড়তাম এখানে? নিশ্চয়ই না। কারণ মানব সভ্যতার বিবর্তিত কাহিনী হচ্ছে ইতিহাস। তো এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে নদীমাতৃক সভ্যতা। নদীমাতৃক সভ্যতা মানে কি? নদী মার মতো, তাই না? তো নদীর তীরে বা নদীর উপর কেন্দ্র করে যে সমস্ত সভ্যতা গড়ে ওঠে, তাকে আমরা বলবো কি? নদীমাতৃক সভ্যতা। ক্লাস 6 এর যারা ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিও দেখছো, তোমরা দাগ দিতে পারো। ঠিক আছে? যেমন এই দেখো, এখান থেকে দাগ দিবে। নদীর ওপর নির্ভর করে যে সভ্যতাগুলো তৈরি হয়, সেগুলোকে আমরা বলি নদীমাতৃক সভ্যতা। এই সভ্যতায় নদী ছিল কিসের মতো? মায়ের মতো। মানে সেখানে তাদের বিভিন্নভাবে তারা নদীকে কেন্দ্র করে তাদের সমস্ত কার্যাবলী তারা করে থাকতো। ঠিক আছে? তাহলে নদীমাতৃক, মাতৃক কথার অর্থ কি? মায়ের মতো। এখনকার দিনে তুমি যদি লক্ষ্য করো, মেক্সিমাম বড়, বড় যে শহরগুলো, সেগুলো কোথায় গড়ে উঠেছে? না নদীর তীরে। কেন? কারণ নদীর তীরে যখন আমাদের কোনো একটি শহর গড়ে তোলে, সেখানে কলকারখানা থাকবে, জলের ব্যবস্থা ভালো পাবো, তাই না? জলপথ জলপথে যাতায়াত ব্যবস্থা খুব ভালো, তাই না? স্থলপথে আগেকার দিনে তো লরি-টরি ছিল না, ট্রেন এগুলোও ছিল না কি? মানুষ কিসে যাতায়াত করতো? গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। তো প্রাচীনকালে যদি আমরা লক্ষ্য করি, ঘোড়াও মানুষ বা আমাদের ভারতের মানুষ ঘোড়াও চিনতো না। ঠিক আছে? হরপ্পা সভ্যতাতেও মানুষ ঘোড়া চেনেনি। তখন তারা ষাঁড় ব্যবহার করতো। তো ষাঁড়ে করে তো সেই মেসোপটেমিয়া, মিশর এত অব্দি তারা বাণিজ্য করতো সেই সময়। সেখানে তো যাওয়া সম্ভব ছিল না। তাই না? তো তারা সেখানে যদি যেত, স্থলপথের তুলনায় তাদের জলপথ খুবই সুবিধা ছিল। পালতোলা জাহাজে করে গেলে কোনো শক্তিই লাগবে না। হাওয়ারকে নির্ভর করে আমরা এক জায়গা থেকে অনেক জায়গায় যেতে পারি। কিন্তু আমরা যদি স্থলপথে যাই, একটা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি। এক তো গরু ঘোড়া যদি মরে যায়, ঘোড়া তো ছিল না, গরু ছিল। তো গরু বা ষাঁড় যদি মরে যায়, ব্যাকআপে তো টায়ারের মতো করে দুটোর জায়গায় ৩ টে ঘোড়া তো নিয়ে যাবো না আমরা। দুটো যাবে। এখন ঘোড়া বা গরু, সরি ঘোড়া হবে না, বারবার আসতে পারে ঘোড়া। কিন্তু আগেকার দিনে যেটা হতো মানে দেখো, যদি গরু দুটো যাচ্ছে, গরু যেতে, যেতে একটা গরু কিছু না কিছু হতেও পারে। সেখানে তো একটা রিস্ক আছে। আরেকটা কি, যে আমার যে গরু বা গাধা যেটি রয়েছে বা ষাঁড় রয়েছে, তার তো খাওয়ার কিছু দিতে হবে তাকে। নাকি এমন আনলিমিটেড আমি তো তাকে নিয়ে যেতে পারি না যে চলো স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট এসে একদম টানা হেঁটে গেল। তো তার যে খাবার সেগুলোকে আমাকে কি নিয়ে যেতে হবে সঙ্গে করে। তো সেখানে একটা চাপ, সেখানে আমার কি জায়গা কমে যাবে। কিন্তু নৌকা যদি আমি নিয়ে যাই বা জাহাজ যদি একটা বানিয়ে নিই, বড় সাইজের নৌকো, পাল তোলা জাহাজ, পালের সাহায্যে, পালে বাতাস লাগবে আর চলে যাবে সেটি, তাই না? এছাড়াও আবার কি হবে যে না আমাদের ইয়ে কি বলে, জায়গা যেটি, সেখানে তো নৌকার জন্য তো কোনো খাবার আমাকে নিতে হচ্ছে না। আমি যাচ্ছি নৌকার উপর চড়ে, আর আমার যা জায়গাটুকু সেখানে আমি আমার মালপত্র নিয়ে যাচ্ছি। তো এই হিসাবে কি নদী আমাদের কাছে খুব সুবিধাজনক, বা স্থলপথের তুলনায় জলপথ খুবই আমাদের লাভদায়ক। ঠিক আছে? তার জন্য বিভিন্ন শহরকে আমরা যদি দেখি, সেগুলো কোথায় গড়ে উঠেছে? না নদীর ওপর বা নদীর উপর নির্ভর করে, ধারে তীরে কেন্দ্র করে। ঠিক আছে? তো এগুলোকে আমরা বলে থাকি কি? নদীমাতৃক সভ্যতা। ঠিক আছে? ঠিক আছে। একটু তাড়াতাড়ি করে নিই। এই দেখো, নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে, তাই না? দেখো ঘরবাড়ি, এখানে জাহাজগুলো রয়েছে। খুব সহজে তারা কি যাতায়াত করতে পারবে। এই গরুটাকে নিয়ে কতদূর যাবে তারা? ঠিক না? এবার ইতিহাস আর ভূগোল, আমরা সবাই জানি যে বিভিন্ন স্থানভিত্তিক যে জায়গাগুলো, সেই হিসাবে আমাদের আহ পরিবেশের পার্থক্য থাকে, কাজকর্মের তফাৎ থাকে, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, সেগুলো তফাৎ থাকে, তাই না? তো এইগুলো হচ্ছে কি আমাদের ইতিহাস আর ভূগোলের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার এখানে একটু দাগ দিবে যে ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। ঠিক আছে? ভরত ছিল এক পুরনো একটি জনগোষ্ঠী। তাহলে ভরত ছিল একটি কি পুরনো জনগোষ্ঠী। ঠিক আছে? আর এই যে ভারত শব্দের অর্থ কি? ভরতের বংশধর। তাহলে ভারত শব্দের অর্থ কি? ভরতের বংশধর। ঠিক আছে?
কিন্তু প্রথমে প্রথমে ভারতবর্ষ বলতে পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না। আমরা সেটা জানবো, ধীরে ধীরে জানবো, ঠিক আছে? চলো, এর পরে আরেকটা ক্লাস হবে, এটা ক্লাস 6 এর জন্য। এবার আমাদের যে হিসেব নিকেশ করতে হয়, সাল তাল, ঠিক আছে? তো এগুলোতে আমাদের যে জিনিসগুলো জানতে হয়, যে খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ, ঠিক আছে? এই জিনিসগুলো যখন যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনা, তাহলে আমরা বলবো কি খ্রিস্টপূর্ব, পরের ঘটনা তাকে আমরা বলবো কি খ্রিস্টাব্দ, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এখানে রয়েছে। এবার কয়েকটি সালের গণনা হিসাবে এই জায়গাটা তোমরা একটু হাইলাইট করে রাখবে, যে সহস্রাব্দ মানে হচ্ছে কি 1000 বছর, ঠিক আছে? আর 100 বছর মানে আমরা বলি কি শতাব্দী বা শতাব্দ, ঠিক আছে? আর 10 মানে আমরা জানি দশাব্দ বলতে পারি এটাকে, ঠিক আছে? ওকে। এবার এই যে আমরা ইতিহাসের উপাদানগুলো যে জানা, যেগুলো আমরা খুঁজে খুঁজে আনি, সেগুলোকে কোথায় রাখা হয়? জাদুঘরে। কোথায়? মিউজিয়ামে, তাই না? মিউজিয়ামে রাখা হয়, ঠিক? তো এই হচ্ছে আমাদের মিউজিয়ামের কথা, যে এখানে আমরা বিভিন্ন উপাদানগুলো রেখে দিতে পারি। এখানে দেখো উপাদানগুলো দেওয়া আছে, দেখো কি কি হতে পারে: পোশাক হতে পারে, অস্ত্র শস্ত্র হতে পারে, নানা রকম মূর্তি হতে পারে, ছবি হতে পারে, বইপত্র হতে পারে, তাই না? মুদ্রা হতে পারে, শিলালিপি হতে পারে, শিলমোহর হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেগুলোকে আমরা একটা জায়গায় রাখি, এমন না সবার সবার বাড়ি বাড়ি তো দিয়ে আসি না, সেগুলো নির্দিষ্ট একটা জায়গায় জায়গায় রাখা থাকে। যে একটা এলাকা, সেখানে যে হেড একটা ঘর থাকবে, সেখানে ওটা রাখা থাকবে। তো এগুলো কোথায় রাখা থাকে? না, এই জাদুঘরে রাখা থাকে, ঠিক? এবার আরেকটা জিনিস, সেটা খুবই আমাদের ভিভিআই, সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ, যেটা আমাদের ইতিহাসের যুগ, সেটাকে আমরা ভাগ করে থাকি লিপির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? লিপি। দেখো, মানুষ তো লিখে গেছে, তাই না? কিছু কিছু লিপি আমরা পড়তে পারি, কিছু কিছু লিপি আমরা পড়তে পারি না, বোঝা গেছে? তো যখন মানুষ পুরোপুরি প্রথম থেকে তো লিখতে শেখেনি, যে সময় মানুষরা লিখতে পারতো না, যে সময় মানুষ কি করতে পারতো না, তারা লিখতে পারতেন না, ঠিক আছে? মানুষেরা লিখতে পারতো না, সেই সময়কে আমরা বলি প্রাক ঐতিহাসিক যুগ, বোঝা গেছে? তাহলে যখন মানুষ লিখতে পারতো না, তখন তাকে বলি আমরা প্রাক ঐতিহাসিক যুগ। এরপরে যখন মানুষ লিখতে শিখলো, কিন্তু তাদের লেখা আমরা পড়তে পারি না, ঠিক আছে? আমাদের মানে এক্সামের লাস্ট পেজের মতো, ঠিক আছে? লেখা থাকে কিন্তু অনেক মুশকিল হয় পড়তে, কারণ আমরা কি লিখে যাই তাড়াহুড়ো করে, আমরা যাই না। তো ঠিক তেমনই তাদের লেখা আমরা পড়তে পারি না, ঠিক আছে? তো সেই লেখাগুলোকে আমরা বলি কি প্রায় ঐতিহাসিক যুগ, মানে সেই সময়টাকে। তাহলে দেখো, যেই সময় মানুষ লিখতে জানতো বা লেখা তাদের পাওয়া যায়, কিন্তু সেই লেখা পড়া যায় না, ঠিক আছে? সেই যুগকে আমরা বলি প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে কি, লেখা পাওয়া যাবে কিন্তু পড়া যাবে না, সেগুলোকে আমরা বলি প্রায় ঐতিহাসিক যুগ, বোঝা গেছে? আর যে সময়ের লেখা আমরা পাই এবং লেখাটি আমরা পড়তেও পাই, সেটিকে আমরা বলবো কি ঐতিহাসিক যুগ। যে সময় লেখা আমরা পাই এবং সেই লেখা পড়াও যায়, সেটি হচ্ছে কি ঐতিহাসিক যুগ, বোঝা গেছে? ঠিক। সাল তারিখের হিসাবে আমি বলে দিয়েছি। এবার আরেকটা বিষয় যেটা আছে টুকরো কথা, এটা শেষে থাকলে ভালো হতো, আমাদের এই চ্যাপ্টারে দিয়ে দিয়েছে যেহেতু, এটা আমরা একটু পড়ে নিই। দেখো, আর্যাবত আর দাক্ষিণাত্য, ভারতে একটি জায়গা আছে, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত, ঠিক আছে? এই বিন্ধ্য পর্বতের উত্তর দিকে যে সীমানা, সেটিকে আমরা বলে থাকি কি আর্যাবত বা উত্তর ভারত, ঠিক আছে? আগেকার দিনে ভারত বিন্ধ্য পর্বতের দ্বারা বিভক্ত ছিল, ঠিক আছে? যেহেতু এই উত্তর পশ্চিম দিক দিয়ে আমরা, এখানে এই যে আছে, হ্যাঁ, দেখো, এই হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত, এই হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত, ঠিক আছে? বিন্ধ্য পর্বত, এদিক দিয়ে কারা এসেছিল? আর্যরা এসেছিল। কারা এসেছিল? আর্যরা এসেছিল। হুম। যেহেতু আর্যরা এদিক দিয়ে এসেছিল, তারা এইটুকু অঞ্চলে, গাঙ্গেয় উপত্যকা এইটুকু অঞ্চলে প্রথমত ছিল। তার জন্য এই জায়গায় আর্যাবত আমরা বলে থাকি, মানে আর্যদের বাসস্থান, বোঝা গেল? কিন্তু এই দক্ষিণ দিকের অংশ যেটা কাবেরী নদীর পর্যন্ত, এই অঞ্চলটাকে আমরা বলে থাকি দাক্ষিণাত্য। কি বলে থাকি? দাক্ষিণাত্য, বোঝা গেল? দেখো আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। এখানে কি বলা আছে দেখো, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কে? বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে এই অঞ্চলকে বলা হচ্ছে কি আর্যাবত। আর্যাবতের সীমানা নানা সময় বদলেছে। এক সময়
আর্যাবত বলতে প্রায় পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো। এবার বিন্ধ্য পর্বতের, এই যে বিন্ধ্য পর্বত আমাদের রয়েছে, এই বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকে বলা হতো কি দাক্ষিণাত্য। ঠিক আছে, বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল এই দাক্ষিণাত্যের অঞ্চল। ওকে, মানে কন্যাকুমারিকা অঞ্চল অব্দি, একদম পুরো অঞ্চলটা। এবার এখানে একটা পড়ার আছে, সেটা হচ্ছে কি দ্রাবিড় দেশ। দ্রাবিড় দেশটা কি? এই যে একটা কাবেরী নদী, এই কাবেরী নদীর দক্ষিণ অংশকে আমরা বলে থাকি দ্রাবিড় দেশ, মনে রাখবে। তাহলে দ্রাবিড় দেশ কাকে বলি? কাবেরী নদীর দক্ষিণ অংশকে আমরা বলে থাকি কি দ্রাবিড় দেশ। দাক্ষিণাত্যের অঞ্চলগুলোর যে ভাষা, সেই ভাষাকে আমরা বলি কি দ্রাবিড় ভাষা। ঠিক আছে, এই দ্রাবিড় ভাষার সাথেই আমরা একটা সভ্যতার লিঙ্ক পাবো, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। অনেক ক্ষেত্রে বলা হয় যে দ্রাবিড় ভাষার সাথে তার একটু সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা এখনো অবধি পড়া যায়নি। ওকে, ঠিক। তো এই হচ্ছে আমাদের ইতিহাসের ধারণার চ্যাপ্টার ক্লাস 6 এ যা যা আমাদের পড়ার আছে সেগুলো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার এই বিষয় নিয়ে, ইতিহাসের উপাদান নিয়ে আমরা আরেকটা ক্লাস করব। সেখানে আমরা ইতিহাসের উপাদান বিষয়ে খুব ভালো করে খুঁটিনাটি আলোচনা করব। ঠিক আছে, সেপারেট ভাবে। তবুও আমি এই ভিডিও থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে ইতিহাসের উপাদানগুলো কি কি। দেখো, ইতিহাসের উপাদানের ক্ষেত্রে মুদ্রা হতে পারে, হুম, লেখ হতে পারে। মুদ্রা থেকে আমরা কি জানতে পারি? কোনো রাজার নাম, কোন সালে সেই মুদ্রাটা তৈরি হয়েছে, তাই না? বিভিন্ন জিনিস জানতে পারি। লেখ থেকে সেখানে খুঁটিনাটি জিনিস লেখা থাকবে, রাজার নাম লেখা থাকবে, তার সীমানা লেখা থাকবে, এইভাবে আমরা জানতে পারবো, তাই না? তো এইভাবে বিভিন্ন উপাদানগুলো আমাদের রয়েছে, যেমন স্থাপত্য রয়েছে। ঠিক, ঠিক। তো এই যে ইতিহাসের উপাদান, এই বিষয়ে আমরা একটি আলাদা সেপারেট ক্লাসে আলোচনা করব। এখানে তো আমরা একটু গল্পের মাধ্যমে বুঝলাম যে ইতিহাস জিনিসটা কি, ইতিহাসের ধারণা বলতে কি বুঝি, ইতিহাসের সময়কাল কি, ইতিহাসের উপাদান কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের এখানে আলোচনা রয়েছে। এর পরবর্তী ক্লাস লেকচার টু আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে করবো, সেটা হচ্ছে কি ইতিহাসের উপাদান। বোঝা গেল? তো সকলকে থ্যাংক ইউ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমরা ইতিহাসের সম্পর্কে বেসিক কনসেপ্টটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, ঠিক আছে, তো অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেল পিএইচ ক্লাসেস, এটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, এবং এখানে আমাদের টেলিগ্রাম লিংক রয়েছে। এই কিওয়ার্ডটা স্ক্যান করলে বা তোমরা এই টেলিগ্রাম ইউজার নেমটা দিলে তোমরা চ্যানেলটি অ্যাক্সেস করতে পারবে। তাছাড়া এখানে তোমরা এই কিওয়ার্ডটা কোড করে আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো থ্যাংক ইউ অল।